আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ তোমাদের ব্যাংকিংয়ের অধ্যায় 7 ব্যাংক তহবিলের উৎস ব্যবহারের সম্পর্কে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসে এই অধ্যায়ে কিছু আলোচনা করেছি। আজ ব্যাংকিংয়ের এই অধ্যায়টা হলো ব্যাংক ঋণের শ্রেণীবিভাগ, ঋণের জামানত, ঋণের প্রয়োজনীয়তা, ঋণ জামানতের প্রকারভেদ, ঋণ জামানত সম্পর্কিত বিষয়সমূহ এবং ঋণ বিশ্লেষণ। আর তোমাদের সাথে আমি আছি ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রথমে আমরা দেখি ব্যাংক ঋণের শ্রেণীবিভাগ। ব্যাংক বিভিন্ন উৎস থেকে আমানত সংগ্রহ করে তহবিল গঠন করে তা ঋণ দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করে। ব্যাংক শুধু নগদ অর্থে ঋণ দেয় না, নগদ অর্থ ছাড়া ব্যাংক তার সুনাম, নিশ্চয়তা ইত্যাদিও ঋণ হিসেবে দিয়ে থাকে। তো দেখো এখন শ্রেণীবিভাগটা দেখো। প্রথমে আসছে কি প্রকৃতিভিত্তিক ঋণ। এটাকে আমরা আবার দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে তহবিল ভিত্তিক এবং দলিল ভিত্তিক ঋণ। ব্যাংক তার তহবিল থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে যে ঋণ দেয় তাকে তহবিল ভিত্তিক ঋণ বলে। তহবিল হতে প্রদত্ত ঋণসমূহ হলো আবার কি আমার ধার, নগদ ঋণ এবং জমাতিরিক্ত ঋণ। ধার কাকে বলছি আমি? ব্যাংক তার গ্রাহককে একটি ঋণ হিসাব খুলে নগদ অর্থে যে ঋণ দেয় তাকে আমরা ধার বলতে পারি। অর্থাৎ এই ঋণ হিসেবের মাধ্যমে গ্রাহক অর্থ উত্তোলনের সুযোগ পায়। নগদ ঋণ হলো ব্যাংক তার গ্রাহককে চলতি হিসাবের বিপক্ষে পণ্য বা অস্থাবর সম্পত্তি জামানত রেখে যে ঋণ মঞ্জুর করে তাকে আমরা নগদ ঋণ বলি। আর জমাতিরিক্ত ঋণ হলো গ্রাহককে চলতি হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দিলে তাকেই জমাতিরিক্ত ঋণ বলা হয়। এই ঋণের সুদের হার সর্বাধিক, শুধু উত্তোলিত অর্থের উপরে এই সুদ দিতে হয়। এখন দেখো দলিল ভিত্তিক ঋণ। সেটাও দুভাবে দেখা যাচ্ছে। দেখো, একটা বাণিজ্যিক দলিল ঋণ, একটা হলো অবাণিজ্যিক দলিল ঋণ। বাণিজ্যিক দলিল হলো যেসব ঋণের দলিল বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাংক ইস্যু করে তাকে বাণিজ্যিক দলিল ঋণ বলে, যেমন প্রত্যয়পত্র, পে অর্ডার এগুলো। আর অবাণিজ্যিক দলিল ঋণ হলো ব্যাংক ব্যক্তিগত ব্যবহারের জন্য অবাণিজ্যিক উদ্দেশ্যে যে ঋণের দলিল ইস্যু করে তাকে অবাণিজ্যিক দলিল ঋণ বলে। তারপর আসছে আমরা উদ্দেশ্যভিত্তিক ঋণ। প্রথমে আসছে আমার কি বাণিজ্যিক ঋণ। ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে ব্যবহারের জন্য যে ঋণ দেয় তাকে বাণিজ্যিক ঋণ বলে। দেশের শিল্প কারখানা পরিচালনা ও ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে এই ঋণের ব্যবহার করা হয়। আর অবাণিজ্যিকটা হলো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যাংক ঋণ দিলে তাকে অবাণিজ্যিক ঋণ বলতে পারি। ব্যক্তিগত বা সামাজিক উদ্দেশ্যে এই জাতীয় ঋণ মঞ্জুর করা হয়, যেমন ঘরবাড়ি নির্মাণ বা শিক্ষা ব্যয় নির্বাহ ইত্যাদি। তারপর আসছে আমার মেয়াদভিত্তিক ঋণ। মেয়াদভিত্তিক ব্যাংকিং সাধারণত তিন ধরনের হয়ে থাকে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী হলো অপেক্ষাকৃত কম সময়ের জন্য ব্যাংক তার গ্রাহককে যে ঋণ মঞ্জুর করে তাকে স্বল্পমেয়াদী ঋণ বলে। এই ধরনের মেয়াদ সাধারণত সর্বোচ্চ 1 বছর পর্যন্ত হতে পারে। মধ্যমেয়াদী ঋণ হলো ব্যাংক তার গ্রাহককে 1 হতে 5 বছর সময়ের জন্য যে ঋণ দেয় তাকে মধ্যমেয়াদী ঋণ বলে। সাধারণত স্থাবর সম্পত্তি বন্ধক রেখে এই ঋণ প্রদান করে। তুলনামূলক এই ঋণের সুদের হার বেশি। আর দীর্ঘমেয়াদী ঋণ হলো ব্যাংকের গ্রাহককে যে ঋণ মঞ্জুর করে দীর্ঘমেয়াদের জন্য তাকে দীর্ঘমেয়াদী ঋণ বলে। এই ঋণের মেয়াদ সাধারণত 5 বছর বা তার অধিক সময়ের জন্য হয়ে থাকে। স্থায়ী সম্পদ ক্রয়, শিল্প কারখানা স্থাপন, গৃহ নির্মাণ অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়ের জন্য এই ঋণ দেয়া হয়। তারপর আসছে আমরা জমাতিরিক্ত ঋণের ক্ষেত্রে। দেখো, জামানত ভিত্তিক ঋণের ক্ষেত্রে জামানতযুক্ত ঋণ এবং জামানতবিহীন ঋণ। জামানতযুক্ত ঋণ মানে নির্দিষ্ট জামানত রেখে ব্যাংক যে ঋণ দেয় তাকে জামানতযুক্ত ঋণ বলে। আর জামানতবিহীন ঋণ হলো কোনো প্রকার জামানত ছাড়াই শুধু ঋণগ্রহীতার ব্যক্তিগত জামানতের ভিত্তিতে ব্যাংক যে ঋণ মঞ্জুর করে তাকে জামানতবিহীন ঋণ বলে। সুতরাং গ্রাহকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সুদের বিনিময়ে যে পরিমাণ নির্দিষ্ট অর্থ দেয় তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণের উদ্দেশ্য, চাহিদা, প্রকৃত বৈশ্বিক ভিত্তিতেই বিভিন্ন রকম হয়ে থাকতে পারে। জামানত কি?
ব্যাংক ঋণ মঞ্জুরির সময় ঋণের বিপরীতে যেসব স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ দেয় তাকে ঋণের জামানত বলে। ঋণ ফেরত পাওয়ার নিশ্চয়তা বিধানের উদ্দেশ্যেই উপযুক্ত জামানতের বিনিময়ে ঋণ প্রদান করতে হয়। ব্যাংক ঋণ আদায়ের ক্ষেত্রে জামানত বিশেষ ভূমিকা রাখে। ঋণ গ্রহীতা নির্দিষ্ট সময়ের পর ঋণের টাকা ফেরত দিতে না পারলে বা ফেরত না দিলে অথবা সুদ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক জামানতকৃত সম্পদ থেকে ঋণ ও সুদ আদায় করে থাকে। সুতরাং ঋণের ফেরতযোগ্যতার নিশ্চয়তা বিধানই হলো জামানত ব্যবস্থার মূল উদ্দেশ্য। এখন দেখি এর প্রয়োজনীয়তা। প্রথমে আসছে কি ঋণ ফেরতের নিশ্চয়তা। ব্যাংক যে ঋণ দিলেও তা যেন নিশ্চিতভাবে ফেরত আসে সেজন্য জামানত রাখা প্রয়োজন। সঠিক জামানতের মাধ্যমে ঋণ প্রদান করলে সেই ঋণ ফেরত আসতে বাধ্য। ঋণ গ্রহীতার দায়িত্ববোধ সৃষ্টি। ঋণের জামানত ঋণগ্রহীতাকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। জামানত প্রদানের ফলে ঋণগ্রহীতা যথাসময়ে ঋণের টাকা পরিশোধে তৎপর থাকে, কারণ গ্রাহক জানে নির্দিষ্ট সময় ঋণ পরিশোধ না করলে তার জামানত সম্পত্তি বিক্রি করে ব্যাংক প্রদত্ত ঋণ সুদসহ আদায় করবে। ঋণের সঠিক ব্যবহার। অনেক ঋণগ্রহীতা আছে যারা যে কার্যক্রমের জন্য ঋণ গ্রহণ করে সেক্ষেত্রে বিনিয়োগ করে না, ফলে নির্দিষ্ট সময়ান্তে ঋণ পরিশোধে ব্যর্থ হয়। এই জন্য জামানতের ভিত্তিতে ঋণ দেওয়ার ফলে ঋণগ্রহীতা গৃহীত ঋণ সঠিক প্রকল্পে বিনিয়োগ করে এবং নির্দিষ্ট সময় শেষে তা ফেরতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। জামানতের কারণে ব্যাংক ঋণ ফেরতের নিশ্চয়তা পায় এবং ব্যাংক নিশ্চিন্তে ব্যবসা বা শিল্প সম্প্রসারণ করতে পারে বা শিল্পে ঋণ দিয়ে থাকে। ফলে ব্যবসায়ী ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসা বাণিজ্য শিল্পের প্রসার ঘটে থাকে। কুঋণ থেকে আত্মরক্ষা। ঋণ দিয়ে যদি ফেরত না পাওয়া যায় তাহলে তাকে কুঋণ বলে। জামানত গ্রহণ করে ব্যাংক নিজেকে কুঋণের ঝুঁকি থেকে রক্ষা করে। যদি কোনো ঋণ গ্রহীতা ঋণের অর্থ ফেরত না দেয় সেক্ষেত্রে ব্যাংক তার জামানতকৃত সম্পত্তি বিক্রি করে ঋণের অর্থ আদায় করে থাকে। ফলে ব্যাংক মঞ্জুরিকৃত ঋণ বকেয়া থাকে না এবং ব্যাংক কুঋণ থেকে রক্ষা পায়। ব্যাংক অধিক ঋণ প্রদান করে সুদ অর্জনের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। ঋণ গ্রহীতা যেন অধিক মুনাফা অর্জন করতে পারে এই জন্য ব্যাংক পরামর্শ দিয়ে থাকে। ঋণ গ্রহীতার গৃহীত অর্থ কোন খাতে বিনিয়োগ করলে অধিক মুনাফা অর্জিত হবে সে বিষয়ে ব্যাংক প্রয়োজনীয় পরামর্শ দেয়। জামানত গ্রহণ করা হয় বলে ব্যাংক অধিকার ঋণ প্রদান করে, তাই ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং কর্মসংস্থানও সহজ হয়, জীবনযাত্রার সচ্ছলতা আসে। এক্ষেত্রে ঋণ সরবরাহে উৎসাহ। জামানতের কারণে ব্যাংক ঋণ ফেরতের নিশ্চয়তা পায়, ফলে ব্যাংক বারবার ঋণ দিতে উৎসাহ বোধ করে। সুতরাং আমরা বলতে পারি জামানত হলো ঋণের রক্ষা কবচ। জামানতবিহীন ঋণ দিলে ঋণ আদায় করা ব্যাংকের জন্য কঠিন হয়ে পড়ে। জামানত ব্যাংকে অধিক ঋণদানে উৎসাহিত করে। এরপর আসছি আমরা ঋণের জামানতের প্রকারভেদ। প্রথমে আসছে আমার ব্যক্তিগত জামানত, অব্যক্তিগত জামানত এবং অতিরিক্ত জামানত। ব্যাংক যখন ঋণগ্রহীতার ব্যক্তিগত জামানতে অথবা ঋণগ্রহীতা ছাড়া কোনো তৃতীয় পক্ষের ব্যক্তিগত জামানতের ভিত্তিতে ঋণ দেয় তাকে ব্যক্তিগত জামানত বলে। অব্যক্তিগত জামানত দেখি আমরা, ঋণ দেন গেলে ব্যাংক অনেক সময় ঋণের আমানত হিসেবে ঋণগ্রহীতার কাছ থেকে স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ দিয়ে থাকে। একে অব্যক্তিক জামানত বলে। যেমন পূর্বশর্ত, ঋণ পরিশোধের পূর্ব পর্যন্ত জামানতি সম্পত্তির সত্ত্ব বা অধিকার ঋণদাতার দখলে থাকলে তাকে ব্যাংকের পূর্বশর্ত বলে। পণ্য বন্ধক হতে পারে। পণ্যদ্রব্যের বন্ধক বা এরূপ একটি চুক্তি যার শর্ত অনুযায়ী ঋণগ্রহীতাকে ঋণ পরিশোধের নিরাপত্তা হিসাবে পণ্য বন্ধক বা জামিন রাখার প্রতিশ্রুতি দিতে হয়। স্থায়ী সম্পদ বন্ধক রাখতে পারে। ঋণের জামানত হিসাবে ঋণগ্রহীতার স্থাবর সম্পদের সম্পূর্ণ বা আংশিক অধিকার ঋণদাতাকে প্রদান করলে তাকে স্থায়ী সম্পত্তির বন্ধক বলে। স্থায়ী সম্পত্তি বন্ধক আবার অনেক ধরনের হতে পারে, সাধারণ বন্ধক, শর্তাধীন বন্ধক, ভাসমান বন্ধক ইত্যাদি। তারপর আসছে আমার দখলহীন বন্ধক। যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি ঋণের জামানত হিসাবে এমনভাবে দেওয়া হয় যে এর দখল ঋণ গ্রহীতার হাতেই থাকে,
তাকে দখলহীন বন্ধক বলে। এবং শেষেরটা হলো যে অতিরিক্ত জামানত। ব্যাংক যদি ঋণ গ্রহীতার কাছ থেকে মূল জামানত ছাড়া অতিরিক্ত হিসেবে কোনো জামানত সংরক্ষণ করে তবে তাকে অতিরিক্ত জামানত বলে। অধিকতর নিরাপত্তা বিধানের জন্য অতিরিক্ত জামানত গ্রহণ করা হয়। প্রাথমিক অর্থে ঋণের অর্থ আদায় করা না গেলে অতিরিক্ত জামানতের উপর অধিকার আরোপ করে ঋণের অর্থ আদায় করা হয়। অতিরিক্ত জামানত ব্যক্তিগত কিংবা অব্যক্তিগত দুটিই হতে পারে। এখন ঋণ সম্পর্কিত বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করা হবে। ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংক অধিক মুনাফা অর্জন করে। এই ঋণের নিরাপত্তার জন্য জামানত গ্রহণ করা হয়। জামানত গ্রহণ করার সময় কতিপয় বিষয় বিবেচনা করতে হয়। একটা ব্যক্তিক জামানতের ক্ষেত্রে আর একটা হলো অব্যক্তিক জামানতের ক্ষেত্রে। ব্যক্তিক জামানতের ক্ষেত্রে যা যা বিবেচনা করতে হয়, প্রথমে আসছে সততা। সততা একটি উৎকৃষ্ট জামানত। একজন সৎলোক কখনো আমানতের খেয়ানত করতে পারেন না। সৎলোকেরা কখনো কারো পাওনা আত্মসাৎ করেন না। অসৎ, টাউট, বাটপার লোকেরা জামানত রেখে ঋণ গ্রহণ করলেও ঋণ পরিশোধে গাফলতি করে। তাই ঋণ দেওয়ার সময় সততাকে উৎকৃষ্ট জামানত হিসেবে বিবেচনা করা উচিত। তারপর দেখো আর্থিক সামর্থ্য। ঋণ গ্রহীতার আর্থিক সামর্থ্য ভালো থাকলে সহজেই ঋণ ফেরত পাওয়া যায়। যে ব্যক্তির বিপক্ষে ঋণ মঞ্জুর করা হবে তার আর্থিক সামর্থ্য কেমন তা যাচাই করে দেখা অবশ্যই দরকার। সামাজিক মর্যাদা। জামানতকারীর সামাজিক মর্যাদা থাকতে হবে। সমাজে ওই ব্যক্তির সামাজিক খ্যাতি থাকলে তার বিপক্ষে ঋণ মঞ্জুর করাটা সহজ হয়। ঋণ ব্যবহারের সামর্থ্য। ব্যক্তিক জামানতের ক্ষেত্রে ঋণ গ্রহীতা ঋণের ব্যবহারের ক্ষমতা সম্পর্কে ব্যাংককে বিবেচনা করতে হয়। যদি সঠিক উৎসে বা লাভজনক খাতে ঋণ বিনিয়োগ করতে না পারে তাহলে মুনাফা অর্জন করতে পারবে না এবং সঠিক সময় ঋণ ফেরত দিতে পারবে না। এবার দেখি আমরা অব্যক্তিক জামানত। গ্রহণযোগ্যতা। ঋণ দেওয়ার আগে ব্যাংকে জামানত গ্রহণযোগ্য কিনা তা বিবেচনা করতে হবে। অর্থাৎ ঋণ গ্রহীতা ঋণের বিপরীতে যে জামানত দিচ্ছে তা আইনসম্মতভাবে সর্বাধিক গ্রহণযোগ্য হওয়া অপরিহার্য। ব্যাংক গ্রাহকের আমানতকৃত অর্থ থেকে ঋণ দেয়। গ্রাহক তার আমানতকৃত অর্থ চাইবা মাত্র ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকে বলে ঋণ গ্রহীতা যে জামানত দেয় তা কতটুকু তা আরও রক্ষা করতে পারবে তা ব্যাংককে বিবেচনা করতে হবে। তারপর আসছে আমার বিক্রয়যোগ্যতা। ব্যাংক ঋণ দেওয়ার সময় যে জামানত রাখে তা প্রয়োজনে সহজে বিক্রয়যোগ্য কিনা তা বিবেচনা করতে হয়। জামানতের সম্পদের সঠিক মূল্য সম্পর্কে ব্যাংকে অবগত থাকতে হবে। ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণের চেয়ে অবশ্যই জামানতের সম্পদের মূল্য অধিক হতে হবে, তাহলে ঋণের জন্য ওই সম্পত্তির জামানত রাখা যাবে। এছাড়া মূল্যের স্থিতিশীলতা, অর্থাৎ ঋণের জামানতের সম্পদের মূল্য স্থির হতে হবে। তাই ব্যাংকে বিবেচনা করতে হবে যে জামানতের সম্পদের মূল্য যেন বেশি ওঠানামা না করে। তারপর সম্পত্তির সত্ত্ব, অর্থাৎ ঋণ গ্রহীতা ঋণের জামানত বাবদ যে সম্পদ বন্ধক রাখে তার মালিকানা সত্ত্ব যথাযথ কিনা তা ব্যাংকে যাচাই করতে হবে এবং সঠিক সময় হস্তান্তর করতে পারে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। এগুলো হলো মোটামুটি আমার ঋণের জামানত সম্পর্কিত বিবেচ্য বিষয়গুলো। এই বিবেচ্য বিষয়গুলো মাথায় রেখেই কাউকে ঋণ প্রদান করতে পারে ব্যাংক। এরপর আসছে ঋণের বিশ্লেষণ। ঋণ বিশ্লেষণ হলো দেওয়ার আগে ঋণ অনুমোদন প্রক্রিয়া সম্পাদনের সময় ব্যাংক কর্তৃক ঝুঁকি ব্যবস্থাপনা নীতির অন্তর্ভুক্ত বিষয়সমূহের যথাযথ অনুসরণের মাধ্যমে ঋণের ঝুঁকি নির্ধারণ, ঝুঁকি মূল্যায়ন ও ঝুঁকি পর্যবেক্ষণের মাধ্যমে ঋণের অর্থ না আদায়ের সম্ভাবনা যাচাইয়ের একটি কৌশল। সম্ভাব্য ঋণ গ্রহীতার লেনদেন চিত্র, তহবিল ব্যবহার ক্ষমতা, মূলধন ও সম্পত্তির মূল্যায়ন, ঋণ ব্যবহারের উদ্দেশ্য, পরিশোধ পদ্ধতি প্রভৃতি বিষয় বিশ্লেষণ করে ঋণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সুতরাং আমাদেরকে ঋণ বিষয়ের সময় যা যা যাচাই করতে হবে, প্রথমে আসছে সম্ভাব্য প্রার্থীর মৌলিক তথ্য, অর্থাৎ আবেদনকৃত ঋণের পরিমাণ কী হবে, সম্ভাব্য প্রকল্প কী ধরনের, অতি ঋণ ব্যবহারের যোগ্যতা কী ছিল, ঋণ পরিশোধের উৎস, কীভাবে ঋণ পরিশোধ করবে, জামানতের বাজার মূল্য ইত্যাদি। তারপর আসছে আমার সম্ভাব্য ঋণ গ্রহীতার মৌলিক তথ্য, অর্থাৎ যিনি ঋণ গ্রহণ করবেন তার কিছু তথ্য আমাদের অবশ্যই জানা দরকার।
আবেদনকারীর ব্যবসায়ের অতীত বর্তমান আর্থিক বিবরণী বিশ্লেষণ, ঋণ গ্রহীতার চরিত্র বিশ্লেষণ, সামাজিক কার্যক্রমের সাথে সম্পর্ক প্রভৃতি। তারপর প্রাথমিক ঝুঁকি পর্যালোচনা। আবেদনকারীর ব্যবসায়ের প্রতি আন্তরিকতা, অভিজ্ঞতা, লেনদেন ব্যবহার হতে যে সকল বিষয়গুলো আমাদের পর্যালোচনা করতে হবে তা হলো ব্যবসায় পরিচালনায় ইতিবাচক ও নেতিবাচক ধারণার ব্যাখ্যা, রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি নির্ধারণ করতে হবে, ঋণ প্রদানের ঝুঁকি বিশ্লেষণ করতে হবে, প্রদত্ত ঋণের ঝুঁকি হ্রাসের সম্ভাবনা কেমন সেটা দেখতে হবে, এবং ব্যবসায় নগদ প্রবাহ মূল্যায়ন, এই ধরনেরগুলো মূল্যায়ন ভালোভাবে করতে হবে। তারপর হচ্ছে আমার সংবেদনশীল তথ্য যাচাই, অর্থাৎ ঋণ সম্পর্কিত তথ্য নিতে হবে, ব্যবসার স্থান প্রদর্শন করতে হবে, কোন জায়গায় ব্যবসাটা অবস্থান করবে, মুনাফা সম্পর্কিত তথ্য, আদৌ এই ব্যবসা থেকে মুনাফা কী ধরনের আসবে, ব্যবসা লেনদেন সম্পর্কিত তথ্য সম্পর্কিত, অর্থাৎ কী ধরনের মালামাল কিনবে, কার থেকে কেনা হচ্ছে, কিভাবে কেনা হচ্ছে সেগুলা, অর্থাৎ ঋণটা সঠিক জায়গায় ঠিকমতো যাচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। তারপর আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হবে। পরিপূর্ণ তথ্য সংগ্রহের ক্ষেত্রে দেখতে হবে যে প্রস্তাবিত ঋণ কতটুকু, আবেদনকারী সম্পর্কিত ধারণা, ব্যবসার গতি সম্পর্কিত ধারণা, কোন ধরনের ব্যবসা করছে, আদৌ ব্যবসা করছে কিনা সেটা বিশ্লেষণ করতে হবে, ব্যবসায় আর্থিক উদ্দেশ্য, পরিচালনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে। এছাড়াও বিষয়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ঝুঁকির সূক্ষ্মতা বিশ্লেষণ করতে হবে, ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের কাঠামো নির্ধারণ করতে হবে। সুতরাং ঋণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন, গ্রহণযোগ্য শর্তাবলী ও অনুমোদিত ঋণের দলিল প্রস্তুত সংরক্ষণ করতে হবে। এভাবে আমরা ঋণের তহবিলের উৎস ও ব্যবহার সম্পর্কিত বিস্তারিত জানতে পারি এবং এই তহবিলকে ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা, কাকে ঋণ দিবে, কোন ধরনের জামানতের বিপরীতে ঋণ দিবে, জামানতটা আদৌ আছে কিনা সব কিছু খেয়াল রেখে কিন্তু এই তহবিলটা, ব্যাংকের তহবিলটা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এখন দেখো সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, তোমরা প্রতিটা অধ্যায় খুব ভালোভাবে করবে এবং জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নোত্তরগুলো ভালোভাবে শিখে ফেলবে, একেবারেই মুখস্থ করে ফেলবে। ওখান থেকে তোমাদের প্রয়োজনে দেখবে যে তোমরা উদ্দীপকের যেই 3-4 আনসার সেগুলো আনসার করতে সুবিধা হবে। সুতরাং পড়ালেখার বিকল্প নেই, পড়ালেখা ভালো করে করবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। আল্লাহ।